নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি অন্যরকম গল্প, কুয়াশা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, কুয়াশা। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন গল্পটি প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। টিনের চালের নিচে একটা মাঝারি ঘরে বসে কুয়াশা তার চিরকুটে কি যেন হিসেব লিখছে। পাশে চা খাচ্ছে তার বাবা। কুয়াশা বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, এই মাসে যদি সব টিউশনে ঠিকঠাক থাকে তাহলে আমি আবার কলেজে ফর্ম ফিল আপ করতে পারবো। সাউথ সিটি বিজনেস কলেজের ফাইনাল ইয়ারটা কিছুতেই বাদ দিতে চাই না গো। বাবা একটু হেসে বললেন, মেয়ের মুখের দিকে তাকাই আর বুকের মধ্যে কষ্টটা জমে। কিন্তু কুয়াশা, প্রতি মাসে তো কলেজে 3 থেকে 4 হাজার টাকা খরচ, সঙ্গে যাতায়াত, খাতা, কলম। আমার এই ঘড়ির দোকান থেকে যা ওঠে তাতে সংসার তো ওই ঠেলে ঠুলে চলে রে মা। সংসারটাই এত কষ্ট করে চালাই। কুয়াশা চোখে স্থিরতা বজায় রেখে বাবার মুখের দিকে তাকিয়ে জবাব দিল, তাই তো বলছি বাবা, এই যে বাপন, রাহুল, অনন্যা, তিথি, এদের পড়িয়ে আমি মাসে অন্তত 6 হাজার টাকা তুলতে পারছি। সামলে নিতে পারবো, তুমি আর দুশ্চিন্তা করো না। বাপনের বাড়িতে দুপুরবেলা। কুয়াশা দরজা নক করে। দরজা খুলে দেন শ্রীতমা বৌদি। তার মুখে চিরকালীন সৌম্য হাসি। আজ তিনি গোলাপি রঙের শাড়ি পরেছেন, হালকা কাজল দিয়েছেন চোখে। শ্রীতমা হেসে বলল, এসো কুয়াশা, বাপন অনেকক্ষণ ধরে অপেক্ষা করে বসেছিল। আরে গেস্ট এসেছে তো আমাদের বাড়িতে, তাই একটু খাওয়া দাওয়া চলছে আজ। কুয়াশা বলে, না না বৌদি, আমি অন্য বাড়িতেও পড়াতে যাব, পড়িয়ে বেরোবো, ওই খাওয়া দাওয়া করতে পারবো না। বাপন দৌড়ে এসে কুয়াশার হাত ধরে টান মারে। আজ আমাকে গল্প বলবে তো দিদি? আজ স্কুলে আবার রণজয় স্যার মেরেছে আমায়। কুয়াশা বাপনকে আদর করে মাথায় হাত বুলিয়ে দেয়, বলে, মন দিয়ে পড়াশোনা করলে কেউ কিচ্ছু বলবে না। তুমি যে আগামীকাল এত করে বলার পরেও হোমওয়ার্কটা কিছুতেই করলে না, মোবাইল নিয়ে খেলা করলে। বলেছিলাম না স্যার ঠিক মারবে। শ্রীতমা হেসে বলল, আরে ঠিক আছে, একটু কিছু মুখে দাও, এই দুপুরবেলা এলে অনেক কিছু রান্না করেছি। কুয়াশা বলল, তোমার বাড়িতে তো বৌদি সবসময় গেস্ট এসেই যাচ্ছে, আজ এ না হয় কাল সে। এত খাওয়া খেলে আমার শরীর নষ্ট হয়ে যাবে, বুঝেছ? কুয়াশা ব্যাগ গোছায়। গেটের কাছে দাঁড়িয়ে শ্রীতমা স্বভাবতই হাসি মুখ। পড়ানো হয়ে গিয়েছে। আজ বাপন ভারী মন দিয়ে পড়াশোনা করেছে। রণজয় স্যারকে সে ভীষণ ভয় পায়, আর সেই স্যারের ভয় দেখিয়েই আজকে সব পড়াগুলো আদায় করে নিয়েছে কুয়াশা। এই কুয়াশা বেরোবেই প্রায়, হঠাৎ সিঁড়ির মাথায় দেখা যায় একটি তরুণ ছেলেকে। 20 থেকে 25 বছরের মতো বয়স, হালকা দাড়ি, চোখে অদ্ভুত আত্মবিশ্বাস, চওড়া কাঁধ, হালকা নীল রঙের শার্ট পরা, চোখ দুটো অবাক করার মতো তীক্ষ্ণ, যেন মানুষ না, কিছু বুঝে ফেলতে চাইছে। চোখে চোখ পড়তেই কুয়াশার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। শ্রীতমা স্বাভাবিক ভঙ্গিতেই হাসছে, শাড়ির আঁচল ঠিক করতে করতে বলছে, আজকে বাপন খুব দুষ্টুমি করলো কুয়াশা। কুয়াশা হেসে বলল, না না বৌদি, দুষ্টুমি বাচ্চারা করবে না তা কি হয়, যেটুকু করেছে ওটুকু স্বাভাবিকই। তবে বড়রা দুষ্টুমি করলে একটু বেশি অসহ্য লাগে, জানো তো।
এই বলে চোখে চোখ পড়তেই সেই ছেলেটির দিকে তাকায় কুয়াশা। ছেলেটি এবার চুপ করে দাঁড়িয়েছে। কুয়াশা ছেলেটির হাফ প্যান্টটিকেও কিন্তু দেখতে পায়, সেখানে একটা জাঙ্গিয়া পরা। তীক্ষ্ণ দৃষ্টি ধীরে ধীরে ছেলেটির কুয়াশার শরীরটিকে নিচ থেকে ওপর পর্যন্ত মাপছে। অন্তর্বাসে রেখা পর্যন্ত হয়তো ছেলেটির চোখ চিনে নিতে চাইছে কুয়াশাকে। ছেলেটি বলে, তোমার নাম কুয়াশা না? খুব সুন্দর নাম, মানে নামের সঙ্গে চেহারাটাও বেশ মানায়। এই বলেই ছেলেটি হাসতে হাসতে উঠে এলো। সব থেকে বেশি অসহ্য যেটা লাগলো কুয়াশার সেটা হলো শ্রীতমা বৌদি শুধু শুধু করে নামটা বলতে গেছে কেন। হয়তো জিজ্ঞাসা করেছে তাই। মনকে মানাতে মানাতে জিজ্ঞাসা করলো কুয়াশা, আচ্ছা বৌদি, তাহলে আমি এখন আসি? শ্রীতমা হাসি মুখ দেখাতেই কুয়াশা আর কোনো কথা না বলে গেট পেরিয়ে বেরিয়ে গেল। তার মুখে লজ্জা আর সূক্ষ্ম একটা বিরক্তির ভাব। এইবার শ্রীতমা তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটিকে, অর্থাৎ তার গেস্টকে বলল, তুমি আবার ওভাবে তাকালে কেন ওর দিকে? ও কিন্তু ছোট, শুধু পড়াতেই আসে। ছোট? চোখ তো আটকেই যায়। এত সুন্দরী, তুমি বললে ওর নাম কুয়াশা, এভাবে কি আর মনকে আটকে রাখা যায়? ছেলেটির চোখে একটা ভোতা কামনার ঝিলিক। শ্রীতমা ঠান্ডা গলায় বলল, বিপজ্জনক কথাবার্তা বলো না। কুয়াশা খুব সজ্জন মেয়ে, নিজের পড়াশোনার খরচ নিজেই চালায়। ওর চোখে কিন্তু এইভাবে তুমি সম্মান পাবে না, বরং করুণা করবে ও তোমাকে। বাড়ি থেকে ফেরার পথে কুয়াশা একান্ত স্বাগত কথন করে রিকশায় বসে। ডায়েরি লেখা কুয়াশার বরাবরের অভ্যেস। সে লেখে, প্রত্যেক মেয়ের জীবনেই কিছু গলিপথ থাকে যেখানে আলো পৌঁছায় না, কেবল দৃষ্টির খরদৃষ্টি ছায়া হয়ে বসে থাকে। আমি হারাবো না, পড়াশোনা শেষ করব, নিজের মতো করে বড় হব, চোখে চোখ রেখে কথা বলবো সবার, তবে সম্মানের, কামনার নয়। চোখে চিন্তার ছাপ, মুখে ক্লান্তি, কাঁধে একটা হালকা ব্যাগ ঝুলিয়ে কুয়াশা দরজার সামনে এসে দাঁড়ায়। তার চোখে ঘুমহীন রাতের ছাপটা স্পষ্ট, কিন্তু মনোজোর যথেষ্ট। বারবার নিজেকেই নিজে প্রশ্ন করতে থাকে সে। দুপুরবেলা পড়িয়ে আবার যেতে হবে বিকেলবেলা। মা যা রান্না করেছে তাই দুটো কোনো রকম নাকে মুখে গুঁজে যখন ঘড়ির দিকে তাকায় তখন দেখে 2টো বেজে গিয়েছে। একটা SMS এসছে কিছুক্ষণ আগে মোবাইলে। ওর কাছের বান্ধবী পাঠিয়েছে ওকে। সেখানে লেখা, কালকেই ফর্ম ফিল আপের শেষ তারিখ, 4500 টাকা লাগবে, দেখ কি করবি। কুয়াশা চিন্তার মধ্যে পড়ে। মাত্র 2000 টাকা, সেটাও সকালে বাবা একটু চাইলে তো আর না করা যায় না। তবে এখন আর কি করি? আগে জানলে হয়তো টাকাটা আগে ভাগেই পেতাম, কিন্তু এখন মাস মাইনের কথা কাকেই বা ফোন করব। কুয়াশার মাথায় কিছু কাজ করে না। বাপনের বাড়ি থেকে পড়িয়ে এসে এমনি ওর মনটা ভেঙে গিয়েছিল। বেলা গড়িয়ে গিয়েছে, আবার আরেকজনের বাড়িতে পড়াতে যেতে হবে। কিন্তু একবার কলেজের ম্যাডামকে ফোন করে দেখলে হয় না? দিদিমণি ফোন রিসিভ করলেন। কুয়াশা বলল, ম্যাডাম এত শিগগিরই ফর্ম ফিল আপের ডেট? হ্যাঁ, আমি তো অ্যারেঞ্জ করতে পারিনি। ওহো, আগে জানলে আমি তোমায় টাকাটা দিয়ে দিতে পারতাম, কিন্তু আজই আমি টাকাটা ব্যাংকে রেখে এসেছি। দিদিমণির কাছ থেকে এমন একটা উত্তর পাবে কুয়াশা কিছুতেই আশা করেনি। দিদিমণি বরাবরই কলেজে ওকে খুব ভালোবাসত, কিন্তু মাঝখানে একটা বছর যে টাকার জন্য পরীক্ষা দিতে পারেনি, দিদিমণি তখন ওকে খুব বকাবকি করে বলেছিল, আমাকে কি তুমি মায়ের মতো ভাবো না? আমার কাছে চাইলেই পারতে, কিন্তু ওই পর্যন্তই তথাস্ত। তারপরে যতবার টাকার দরকার হয়েছে ততবার দিদিমণি ওই একই কথা বলেছেন। অর্থাৎ মুখেই বলেন, কামে আর সাহায্য করার মতো হাত ওনার হয় না। আরো কয়েকজনকে ফোন করেও, কিন্তু সেও ফোন ধরে না। চতুর্থবার ফোনে যখন কথা বলে তখন নম্বরটি ব্যস্ত। কুয়াশা একটু ইতস্তত করে এই গেটটা খোলে। আবার এসছে সে বাপনের বাড়িতে। আচ্ছা, বাপন তো বোধহয় এখন ঘুমোচ্ছে, বৌদিও ঘুমোচ্ছে। শ্রীতমা বৌদির কাছে টাকা যখনই সে চেয়েছে তখনই বৌদি হাসি মুখে বার করে দিয়েছেন। তাই এই শ্রীতমা বৌদি এখন ওর সব। সকালে যা হয়েছে হয়েছে, অত কিছু ভাবলে এখন আর চলবে না।
কুয়াশা পরের বাড়িটায় টিউশনি করতে আর যায় না। মনে মনে ভাবে এখন একটু বৌদির বাড়ি থেকে ঘুরে এলেই হয়। বাপন তো এখন ঘুমোচ্ছে, না ডাকাডাকি করেও ঘরে ঢোকা ঠিক হবে না, যদিও গেটটা খোলা। কিন্তু আজকে না ঢুকলে যে কালকে কলেজ মিস হবে। সে গেট ঠেলে ঘরে ঢোকে। ভেতরে হালকা এসির ঠান্ডা হাওয়া আর টিভির আওয়াজ। কুয়াশা হঠাৎ থেমে যায়, চূড়া পায়ে দরজার দিকে এগোয়। বৌদি, বৌদি। ঘরের ভেতর থেকে মৃদু আওয়াজ আসে। দরজার ফাঁক দিয়ে সে যা দেখে তার জন্য সে প্রস্তুত ছিল না। বিছানার চাদরটা অগোছালো। রোদ্দুরে সোনালি করে ওঠা ঘরে শুয়ে আছে শ্রীতমা আর সেই ছেলেটি, যার গায়ে একখানা পাতলা তোয়ালে। বৌদির চুল ছড়িয়ে পড়ে রয়েছে বালিশের পাশে। তাদের চোখে মুখে প্রবল লজ্জা ভেজা একটা তৃপ্তির ছাপ। ছেলেটি কাঁধে হাত রেখে দিয়েছে বৌদির, আর বৌদি চাপা গলায় কিছু একটা বলছে, যার প্রতিধ্বনি কুয়াশার বুকটা কাঁপিয়ে দেয়। তুমি কলকাতায় থাকলে আমি আর কারো অপেক্ষায় থাকতে পারতাম না। কেন তুমি এত দেরি করে আসো বলো তো? ছেলেটি হেসে বলে, তোমার শরীরটার গন্ধ এখনো গায়ে লেগে আছে। আবার আসবো, খুব শিগগিরই আসবো। তার ঠোঁট বৌদির ঘাড়ে পড়তেই হঠাৎ দরজার দিকে চোখ পড়ে যায় শ্রীতমার। ছেলেটি বলে, কে? ও তুমি? প্রবল জড়তার মধ্যে পড়ে যায় কুয়াশা। তুতলে আসে তার কণ্ঠস্বর। আমি আমি ফোন করেছিলাম বৌদি, দরজা খোলা ছিল। আমি ভাবলাম হয়তো তোমার শরীর খারাপ, তাই। তার কণ্ঠ কাঁপে, সে চোখটা নামিয়ে নিয়েছে। শ্রীতমা বলে, তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে চাদরটা গায়ে জড়িয়ে, না না কুয়াশা দাঁড়াও, শোনো, এই ব্যাপারটা ঠিক যেরকম দেখলে সেরকম না। দেখো প্লিজ, আমি কিছু ভাবছি না বৌদি, আমার চিন্তা এখন অন্য কিছু। আমাকে কালকে কলেজের ফর্ম ফিল আপ করতে হবে। তোমার সাথে বহুবার কন্ট্যাক্ট করার চেষ্টা করেছি, যদি একটু টাকাটা আগে আগে। ছেলেটি গায়ে জামা চাপিয়ে জানলার দিকে তাকায়। ঠোঁটে মুখে এক অদ্ভুত হাসি তার। একটা সিগারেট ধরায়। ফর্ম ফিল আপ? টিউশনি পড়িয়ে এত পড়াশোনা? বাহ, তুমি তো কম পরিশ্রমী না। এই চাও তো তোমাকে আমি টাকা দিই? কুয়াশা এবার চোখে চোখ রাখে ছেলেটির, দৃষ্টিতে দৃঢ়তা। অপমানের জবাব সে চোখ দিয়েই দেয়। ঠান্ডা কণ্ঠে কুয়াশা বলে, আপনার মতো মানুষের টাকার দরকার হলে আমি চাইবো না। আমি চাইবো যাদের থেকে সম্মানটা আমি পাই। বৌদি, তুমি বলেছিলে পাশে থাকবে, সেই বিশ্বাসেই বলছি। শ্রীতমা তখন কিছুটা করুণা মেশানো কণ্ঠে বলল, ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি আজই। আমি দুঃখিত, প্লিজ তুমি আজকের কন্ডিশনের ব্যাপারটা কাউকে বলো না, ভুল হয়ে গেছে। আমি কিছু বলবো না বৌদি, কিন্তু নিজের চোখের বিশ্বাসটা হারিয়ে ফেললাম। সে বেরিয়ে যায়। দরজাটা আবার গেট ছেড়ে দুলতে থাকে। হলুদ রোদ, গলির ধুলো, কুয়াশার পায়ে পায়ে ভারী চলাফেরা। সে ফোনে কথা বলছে অন্য এক ছাত্রী পড়ানো বাড়ির বৌদির সাথে। দিদি, একটু অনুরোধ ছিল, যদি আজকে টাকাটা একটু আগে দেন। আজ কলেজের একটা ফর্মের ব্যাপার ছিল, মানে আগামীকালই শেষ দিন। পাশের গলির কোনো একটা ব্যানারে লেখা, নারী শিক্ষা সমাজের শক্তি। কুয়াশার চোখটা সরিয়ে সেই দিকে এগিয়ে যায়। মনে মনে ভাবে, আমি ওদের মতো হব না, আমি নিজেকে গড়ে তুলব। ছায়ার নিচে দাঁড়িয়ে থেকে আলোকে গালি না দিয়ে আমি নিজে আলো হব। কারণ সত্যিকারের সৌন্দর্য শরীরের মধ্যে নয়, সম্মানে, সাহসে, আর নিজের পথ নিজেই বানিয়ে নেওয়াটাও একটা অসম্ভব জেদ যে আমার। সেই দিন রাত 9:40। সাদা নীল ফুলের ছাপওয়ালা একটা সস্তা দামের প্লেট, ভাত, ডাল আর আলু ভাজা। টেবিলের এক পাশে বসে আছেন কুয়াশার মা আর অন্য পাশে বাবা, মাঝখানে কুয়াশা। গভীর মনোযোগে ভাত মেখে নিচ্ছেন ওনারা, কিন্তু মেয়ের চোখে মুখে অন্যমনস্ক ভাব। হঠাৎ ট্রিং ট্রিং করে ফোনের শব্দ। ফোনটা কাঁপতেই ভেসে ওঠে শ্রীতমার নাম্বারটা। শ্রীতমা বৌদি। মা বললেন, কার ফোন রে? বাপনদের বাড়ির মা, ওই বৌদি। ফোনটা কানে চেপে ধরে কুয়াশা চুপচাপ উঠে পড়ে, পাশের ঘরের দিকে যায়। কিন্তু মা বাবা কান পেতে শোনার চেষ্টা করেন না, তাকিয়ে থাকেন মেয়ের মুখের দিকে। ফোনের ওপারে শ্রীতমা বলছে, কুয়াশা শোনো, তখন তো অল্প টাকা দিতে পেরেছি, তোমার আরো কিছু লাগলে আরো কিছু নিয়ে যেও, আমি তোমাকে দিয়ে দেব। তাছাড়া একটু পরে আমি বেরোবো, তুমি আসতে পারবে?
টাকাটা আমার খুব প্রয়োজন বৌদি, রুক্ষ অথচ চাপা কণ্ঠে উত্তর দেয় কুয়াশা। তাই যাচ্ছি, একটু তাড়াতাড়ি এসো না প্লিজ। যা হয়েছে তার জন্য আমি নিজেও যথেষ্ট অপরাধ বোধ করছি। আমি টাকাটা নিয়েই চলে যাব বৌদি, আমার আর কিছু শোনার দরকার নেই। ওইদিকে খাওয়ার ঘরে মা খেয়াল করেন কুয়াশা কেমন যেন একটু অন্যমনস্ক হয়েছে। ফোনটা রেখে খেতে এসেছে সে ঠিকই, কিন্তু একটুও খাবার মুখে তুলতে পারছে না। মা বললেন, খাবারটা ঠান্ডা হয়ে যাবে, আগে খা, তারপর না হয় জরুরি কথা বলিস। কুয়াশা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে উঠে দাঁড়ায়, বলে, মা একটু বেরোতে হবে, বাপনদের বাড়ি যাচ্ছি। এত রাতে আবার আধ খাওয়া খাবার ছেড়ে এখনো কি পড়া? না না, পড়া না। তাহলে এখন যাস নে মা, কাল সকালে যাস। কুয়াশা ধীরে ধীরে গ্লাসে জল ঢালে, হাত ধুতে ধুতে বলে, আমাকে যেতেই হবে মা, কাল সকালে ফিস জমা দেওয়ার শেষ দিন। ঘড়ির কাঁটায় রাত 10:32। সন্ধ্যার রেশ কেটে রাতের গভীরতা ছুঁয়েছে আকাশ। পাড়ার মোড়ে অল্প আলোতে কিছু কুকুর ঘোরাঘুরি করছে। মেয়েটাকে বারবার করে বললাম, একটু তাড়াতাড়ি যা, আর একটু তাড়াতাড়ি ফিরে আসার চেষ্টা করিস, রাত হয়েছে, মেয়ে মানুষ তো। এত রাতে গলির মোড়ে বারবার বললাম, সঙ্গে ছাতা আর টর্চ নিয়ে যা, কিছুতেই শুনলো না। ও তো বললো 2 মিনিটের হাঁটা পথ, তাছাড়া ওই তো বাপনদের বাড়ি রাস্তার ওপারেই দেখা যায়, অত চিন্তা করো না। কিন্তু ও যে বললো এখনই ফিরে আসবে, এখনো তো ফিরলো না। আমিও তো বলেছিলাম ওভাবে রাতে একা যেতে নেই, এমনিতেই বাপনদের পাড়ার ওই দিকটা একটু ফাঁকা। যেখানে গেছিল সেই বাড়িটার ভিতরেও তো, ওই রাস্তা থেকে 5-6টা বাড়ি পেরিয়ে অনেকটা ভেতরে, জানি তো কেমন যেন শুনশান। চলো আমরা একটু এগোই, গলির মোড় পর্যন্ত দেখেই আসি নাকি মেয়েটা আসছে কিনা। ঠিক তখনই রাস্তায় অন্ধকার থেকে আলোয় ধীরে ধীরে কুয়াশার ছায়া দেখা যায়। পিঠে তার চিরচেনা বাদামি ব্যাগ, মুখটা একটু নিচের দিকে ঝুঁকে। এই তো, এতক্ষণ লাগলো, বুকটা শুকিয়ে গেছিল আমার। এই রাস্তায় এত রাতে বেরোনোটা ঠিক নয় রে মা। কি এমন দরকারে পড়েছিলি বলতো? টাকাটা দরকার ছিল বাবা, কাল ফিস জমা না দিলে আবার 1 বছর পিছিয়ে যাব। এখন যেটুকু জমেছে তাতে ফর্মটা হয়ে যাবে। টাকাটা পেলি? বাপনদের বাড়ি গিয়েছিলি? হ্যাঁ, বৌদি দিলেন, বললেন কাল বেরোবেন, তাই আগেই দিয়ে দিলেন। কুয়াশা ঘরে ঢোকে, নিজের বিছানার পাশে বসে ব্যাগটা খোলে, তারপর এক গুচ্ছ টাকার বান্ডিল বের করে টেবিলের ওপর রাখে। বাবা বললেন, তুই এখনো এই নিজের খরচ নিজেই চালাচ্ছিস, কেন যে তোকে এই ঝঞ্ঝাটের মধ্যে আমি ফেললাম রে মা। বাবা, এই বছরের ফিস 48,000 টাকা, ফর্ম ফিল আপের পর আরো 12,000 টাকা লাগবে। তুমিও তো কাজ করতে করতে ক্লান্ত, মাও তো সামলায়, আমাকে তো কিছু করতে দাও অন্তত। তোর এই চেহারা আর এসব টিউশনি আমার ভালো লাগে না রে মা। তোর সৌন্দর্য একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে মা। চেহারা নয়, চাকরি হবে। বাবার ঘামে ভেজা শার্ট আর তোমার নিঃশ্বাস সহ্য আমার পড়াশোনার সত্যিকারের বই। বাপনদের বাড়ি একটা প্রাসাদোপম বাড়ি। প্রথম দিনই বাপনদের বাড়ি দেখে চমকে উঠেছিল কুয়াশা। চকচকে মার্বেলের ফ্লোর, দেওয়ালে ঝুলছে বড় বড় দামি দামি ছবি। এইসব জিনিসের পাশে হাঁটতে গিয়ে যেন নিজের শরীরটাকেই ছোট লাগে। প্রথম দিনই বাপনদের ঘর দেখে মনে মনে কুয়াশা কথাটা বলেছিল। শ্রীতমা এগিয়ে আসে, সুন্দর সাদা শিফনের শাড়ি, ঠোঁটে লিপস্টিক, চোখে আবার কাজল, খুবই সুন্দরী এই বৌদি। শ্রীতমা বলল, তুমি কুয়াশা? খুব শান্ত মেয়ে তো, সাবধানে পড়িও, ওর স্কুলের চাপটা কিন্তু অনেক। শোনো, তুমি কিন্তু ওর স্কুলের কাজটা করিয়ে দিয়ে যাবে, মানে হোমওয়ার্ক থেকে সবটা। আমি একটু বিজনেসের কাজে ব্যস্ত থাকি, বোঝই তো, ওর বাবা থাকেন অনেক দূরে, আর এখানেই আমার ফ্যামিলি বিজনেস সামলাতে হয়। জানতে পেরেছিল কুয়াশা ওদের কি সব তামাক পাতার ব্যবসা আছে, আর এই জন্যই বাড়িতে কর্মচারী আসতেই থাকে। আর এই ব্যবসার সূত্র ধরে প্রচুর মানুষের সঙ্গে নাকি ওদের ওঠা বসা, তাই তাদের সঙ্গেও কিছুটা আতিথেয়তা করতে হয়। 2 মাস পর শ্রীতমা বলেছিল, তোমার মতো পড়ানো খুব কম মানুষ পারে, আমি মাইনেটা 2,000 টাকা করে দিলাম, তুমি দায়িত্ববান, তাই বিশ্বাস করতে পারছি বেশি। বর্তমান সময়ে কুয়াশা ফিরে আসে স্মৃতির ফ্ল্যাশব্যাক থেকে। কুয়াশা বিছানায় বসে এক মনে ব্যাগে হাত বুলিয়ে যায়। মনে মনে ভেবেছিল,
এত দামি বাড়ি, ভেতরে এত অন্ধকার ঘর। কিছু মানুষ হাসে, বিশ্বাস দেয়, তারপর কখন কেমন ভাবে সেই বিশ্বাস চুরি হয়ে যায়। আজকে আমি যা দেখেছি সেটার দাম কি এই টাকাটাই? ঘুমোতে যায় সে। অনেক রাত হয়েছে, কিন্তু ঘুম আজ আসবে না, চোখে শুধু টাকা। মনে মনে কুয়াশা ভাবে, আমি তো মানুষও হতে চেয়েছি। ভোর 6টায় কুয়াশার বাড়ি। মা দরজা খুলে বললেন, ওঠ মা, আজ তোর কলেজ যেতে হবে না? তুই তো বলেছিলি আজ ফর্ম ফিল আপের শেষ ডেট। হ্যাঁ মা, উঠি, সকাল 8টার ট্রেন ধরতে হবে। কলেজে পৌঁছাতে 9:30 বাজবে। দ্রুত রেডি হয়ে পড়ে কুয়াশা। তার ঘাড়ে চিরচেনা সেই ব্যাগটা, হাতে ডকুমেন্টসের ফাইল, চোখে মুখে স্বপ্ন। সকাল 9:15। কুয়াশা কলেজের বাইরে ফর্ম জমা দিতে লাইনে দাঁড়িয়ে পড়েছে। তার বান্ধবী সুমনা বলল, এই শুনলি কিছু? আমার ঘরের পাশে পাড়ায় একটা বড় কেস হয়েছে, পুলিশ এসেছে। কুয়াশার বুকের ভেতরটা কেঁপে ওঠে। সুমনার বাড়ি বাপনদের বাড়ির খুবই কাছে। সে ফাইলগুলোকে হাতে সামলে বলে, এত সকালে কিসের কেস? আমি তো ফর্ম জমা দিতে এলাম, না হলে ভর্তি হতে পারবো না। খুন হয়েছে নাকি কারোরে? ওই বৌদি টৌদি নাকি? লোকজন বলছে পাড়ায় নাকি বড় বড় গাড়ি এসেছে। আর আমার বাড়িতে তো সেরকম খবর পৌঁছায়নি, এইমাত্র মা বলল। ঠিক তখনই কুয়াশার ফোনটাও বেজে ওঠে। মা বলছেন, তুই কোথায় রে মা? শ্রীতামার বাড়িতে পুলিশ এসেছে, পুরো এলাকা ভরে গেছে লোকে, বড় গাড়ি, পুলিশ, কেউ খুন হয়েছে বলছে। কুয়াশা হতভম্ব, বলে, কি বলছো মা? খুন? আমি তো কিচ্ছু জানি না। আমি তো কালকে টাকা আনতে গিয়েছিলাম, তখন তো সব ঠিক ছিল, আর এখন তো ফর্ম জমা দিতে। এই মুহূর্তে কুয়াশার হাত থেকে সব ডকুমেন্টস পড়ে যায় মাটিতে। ফর্ম, সার্টিফিকেট, রেজাল্ট শিট সব মাটিতে ছড়িয়ে পড়ে। কুয়াশা নিঃশ্বাস নিতে পারছে না ঠিক করে। মা বলছেন, তোর কথা সবাই বলছে, তুই তো ওই বাড়িতে পড়াতে যাস, এক কথা পাড়া জুড়ে ঘুরে বেড়াচ্ছে। আমি তোর জন্য ভয় পাচ্ছি মা। কে খুন হয়েছে কিছুই বোঝা যাচ্ছে না। কুয়াশা মোবাইলটা কানে ধরে আছে। আমি জানি না মা, আমি কালকে শুধু মাইনেটা নিতে গিয়েছিলাম, বৌদি নিজে আমাকে ফোন করেছিল। ঠিক সেই সময় কলেজ গেটের বাইরে এক পাল পুলিশ দেখা যায়। একজন অফিসার একজন স্টাফের সঙ্গে কথা বলছে। আমাদের কাছে একটা ইনফরমেশন এসেছে, একজন ছাত্রী ওই পরিবারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত আপনাদের কলেজের। আমরা শুধু রুটিন অনুসন্ধান করতে এসেছি। স্টাফ খানিক গলা নামিয়ে বললেন, ছাত্রীদের লাইনেই দাঁড়িয়ে আছে অনেকে, নামটা একটু বলবেন? অফিসার বললেন, আমরা ওকে চিনি না, শুধু একটা ফটো আছে, চিনে নিতে পারলে ডেকে দেবেন। আপাতত কাউকেই সন্দেহ করছি না। লাইনের এক কোণে দাঁড়িয়ে কুয়াশা এক দৃষ্টে সেই পুলিশ ভ্যানের দিকে তাকিয়ে, চোখে বিস্ময়, বুকের ভেতরে দাউ দাউ করে আগুন। মনে মনে বলে, যে বাড়ির বৌদি এতটা আপন হয়ে উঠেছিল, সে বাড়িতে খুন হলো। কে খুন করলো? সেই ছেলেটা নাকি উনি নিজেই? আচ্ছা, যদি আমাকে কেউ জড়িয়ে দেয়? আমি তো শুধু দরকারে গিয়েছিলাম, কিছুই তো দেখিনি। কিন্তু অন্যদিকে পাড়ার এক বাড়িতে কুয়াশার মা যার বাড়ি বাসন মাজছেন, সেই বাড়ির গৃহবধূ বললেন, ওই মেয়েটা না কুয়াশা, এটা পড়াতে যেত বাড়িতে, শুনেছি কাল সন্ধ্যের পর মরেছে। হ্যাঁ হ্যাঁ, ওর মা নিজেই বলেছে দরকারে টাকা নিতে গিয়েছিল। আর একটা ছেলে থাকে ওদের বাড়ি, এই গেস্ট ফেস্ট কে নাকি এসেছিল। অন্যজন বললেন, তখন থেকে বাড়িতে গন্ডগোল শুরু হয়েছে, কে জানে কারা কি করলে। কুয়াশা মাথা নিচু করে তার ডকুমেন্টগুলো কোরাচ্ছে। হঠাৎ পিছন দিক থেকে সেই অফিসারটা এগিয়ে এলেন। কিছু না বলেই কুয়াশার দিকে এই ফাইলের ফটোটা মেলালেন। কুয়াশার মাথা ধীরে ধীরে ওপরে উঠল। সকাল 11টা। কুয়াশা এখনো কলেজে, পুলিশ ভ্যানে এক অফিসারের সঙ্গে বসে। অফিসার ইন্সপেক্টর অরিন্দম চোখ সরু করে বললেন, আপনি কুয়াশা? হ্যাঁ, আমি কলেজে ফর্ম জমা দিতে এসেছি। সকালে মায়ের কাছে সবটা শুনলাম। শ্রীতমা বৌদি ওর বাড়িতে। আপনি কি গতকাল রাত 10টার পরে সেই বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ, মানে বৌদি নিজেই ফোন করে বলেছিলেন মাইনেটা নিয়ে যেতে। আমি গেলে বললেন দুপুরে সবটা দিতে পারিনি, তাই বাকিটা নিয়ে যাও। তাই আপনি যাওয়ার পর কি দেখলেন? দরজা খোলা, আমি ডাক দিয়ে ভেতরে ঢুকেছিলাম। তারপরে ঘরে ঢুকে দেখি বৌদি আর একটা লোক এক বিছানায়। আমি সোজা সরে এলাম, কোনো কথা বলিনি, সত্যি বলছি স্যার। সেই রাতের দৃশ্য। শ্রীতমা বললেন, বুঝতে পারছো না কুয়াশা, সংসারটা খুব একঘেয়ে,
অন্তত এই সম্পর্কটা আমাকে আবার বাঁচিয়ে রেখেছে। পুরুষটি অর্ধনগ্ন, কুয়াশার দিকে তাকিয়ে। তুমি ওকে এত বিশ্বাস করো না শ্রীতমা, ও কিন্তু সবাইকে সবটা বলে দিতে পারে। শ্রীতমা ঝাঁঝালো হাসি দিয়ে বলল, ভয় নেই, ও আমার টাকায় চলে। কারোর কাছে কিছু বললে আমি মাইনে দেওয়া বন্ধ করে দেব। পড়াশোনা করবে কি করে? আর কে কাকে নিয়ে রাত কাটাতো তা দিয়ে ওর মাথা কামানো কিসের? কুয়াশা এক মুহূর্ত দাঁড়াতে পারেনি, টাকাটা নিয়ে চুপচাপ বেরিয়ে গিয়েছিল। বর্তমানে থানায় ক্রাইম ব্রাঞ্চ ইনচার্জ অনিন্দিতা বসু তদন্তের দায়িত্ব নিয়েছেন। অনিন্দিতা ফাইল ঘেটে প্রশ্ন করলেন, দুটো ডেড বডি, একজন শ্রীতমা, দ্বিতীয়জন সোহম। শরীরে ছুরি ঢুকানো হয়েছে 6 বার। সেই ছুরির রক্ত মাটিতে, বিছানায়, পর্দায়, আর শ্রীতমার শ্বাসরোধ। ওই বিছানার ওপরেই ওড়না পড়েছিল একটা। অরিন দম ঢোকে। মেয়েটা মানে কুয়াশা, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। ও রাত 10:30 নাগাদ বেরোয়, পাড়ার লোকে দেখেছে। হত্যার টাইম সম্ভবত রাত 11:15 থেকে 12টা, অন্তত তাই বলছে সবাই। তাহলে খুন করলো কে? অনিন্দিতা তীক্ষ্ণ চোখে বলে, প্রেমিকার মধ্যে কি কোনো গন্ডগোল? অরিন্দম পেপার হাতে বলে, শ্রীতমার শরীরে অনেক আঁচড়ের দাগ, সম্ভবত ছেলেটাই। প্রেমিকের হাতে নিজের শ্বাসরোধে মারা যায়, তারপর ছেলেটি নিজেই গলায় ছুরি চালায় আর সুইসাইড করে। কিন্তু বাকি যে আঘাতের চিহ্ন, সেইগুলো, মানে এটা তো ক্রাইম অফ প্যাশন হতে পারে ম্যাডাম। হ্যাঁ, এখানেই তো লেখা। আমি যেভাবে আটকে পড়েছি সংসারের খাঁচায়, আমাকে কেউ ছেড়ে বেরোতে দিচ্ছে না। সোহামই আমার মুক্তি, কিন্তু ওর চোখে শুধু শরীর, প্রেম নয়। আমি ভুল করেছি। এই লেখাটা শ্রীতমার লেখা কিনা মেলানোর চেষ্টা করো। অনিন্দিতা নরম গলায় দাঁড়িয়ে রয়েছে কুয়াশার সামনে। কুয়াশা একদম নির্দোষ। আমাদের তদন্তে এটা একেবারেই পরিষ্কার। কুয়াশা কান্না ভেজা কণ্ঠে বলে, আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। বৌদি আমাকে নিজের মেয়ে বলে ভাবত, অথচ এই কথাগুলো সেই রাতে হয়েছে ভাবতেই পারছি না। অরিন্দম কুয়াশার কাঁধে হাত রেখে বলল, তুমি সাহসী, নিজেকে সামলে নিয়েছ। সত্যি বলছি, তুমি ভুল পথে পা দাওনি। এটুকু বয়সে এটাই বড় কথা। মোটামুটি কেসটা একটা হ্যান্ডেলে এসেছে। সবাই অনুমান করছে সর্বপ্রথম শ্রীতমার ওপরে অ্যাটাক করেছিল সোহম। শ্রীতমার কাছেই সেই ছুরি ছিল, সেই ছুরি দিয়ে সে ক্ষতবিক্ষত করেছিল সোহমকে। সোহম ততক্ষণে শ্রীতমার গলায় একটা ওড়না পেঁচিয়ে ধরে তার শ্বাসরোধ করে তাকে মারে। শরীরে এতটাই ক্ষত হয়েছিল যে তার নিজেরও বাঁচার কোনো উপায় ছিল না। মৃত্যুর ঠিক আগের মুহূর্তে তখনও হাতে ধরা ছিল সেই ছুরিটা শ্রীতমার, এবং শেষ প্যাঁচটা সে তার কণ্ঠনালী অনুসারেই দিয়ে দেয়। দুইজনেই একই সঙ্গে এই পৃথিবী ত্যাগ করে। রাত 9টায় কুয়াশার ঘরে সবাই খেতে বসেছে। কুয়াশার মা বললেন, বাবা, কতদিন পর একসাথে বলতো, একটু হালকা লাগছে। গত 7 দিন এত চিন্তায় ছিলাম। হ্যাঁ গো মা, অনেকদিন পর একটু নিঃশ্বাস নিতে পারছি, যেন ঝড় কাটলো। ওরা আমার উপরে সন্দেহ বরাবর করেনি, তবু তদন্তের খাতিরে একদিন আমাকে আটকে রেখেছিল। আমাকে ম্যাডাম বলেছে আমি সম্পূর্ণ মুক্ত। বাবা বললেন, তোকে নিয়েই তো এতদিন মাথা ঘামাচ্ছিলাম। ভাগ্যিস তুই ঠিকঠাক ছিলি, নয়তো তোকে নিয়ে লোকে আরো কত কি যে বলতো। বলেছে তো বাবা, কলেজে অনেকে কেমন করে আমার দিকে তাকায়, মুখে না বললেও বুঝতে পারি। ওই মেয়েটা ওই শ্রীতমার বাড়িতে গিয়েছিল, ওইটাই। আরে না না, এমন কথা বলিস না মা। তোকে কেউ কিছু বললে আমাকে আগে বলবি, আমি গিয়ে। না মা, লড়াইটা আমার একার, আমিই করব, যেভাবে করেছি এতদিন। এইবার শুধু একটু বড় যুদ্ধ করব ভাবছি। বড় যুদ্ধ মানে? আমি দিল্লিতে কলেজে ভর্তি হচ্ছি বাবা, ভর্তির ফর্ম জমা দিচ্ছি আজ। দিল্লি? এত দূর একা থাকবি কিভাবে? খরচপত্র ওইদিকে তো আমাদের সামর্থ্য নেই। আর টাকা পয়সা সেসব কোথা থেকে? টাকাগুলো আমি জমিয়েছি বাবা, যাদের বাড়ি পড়াতাম অগ্রিম নিয়েছি, আর কিছু টাকা বৌদিরা এক্সট্রা দিয়েছে, মানে শ্রীতমা বৌদির কাছ থেকেও পেয়েছি। তার চেয়ে বেশি কিছু নয়। ওই টাকাটা আমি ব্যাংকে রেখেছিলাম, খরচ করিনি, আজ কাজে লাগবে। তুই এইসব আমাদের না জানিয়ে জানালে তোমরা মানতে মা? মানতে না। তোমরা ভেবেই নিতে না এত দূর যাবে মেয়েটা এই অবস্থায়, অসম্ভব। কিন্তু না মা, এই দারিদ্রতা আমার পড়ার পথে যতবার বাধা দিয়েছে, আমি সেই বাধা উপড়ে ফেলার চেষ্টা করেছি সব সময়। তাহলে তুই ঠিক করেই ফেলেছিস। হ্যাঁ বাবা, তোমাদের থাকার ব্যবস্থা হয়ে গেছে। এক ট্রাস্ট হোস্টেল আছে,
যেটা ওই গার্জিয়ানদের জন্য একটা আলাদা ব্যবস্থা করে দেয় কিছুদিনের জন্য। আমি প্রথমেই বলেছি আমি একা নই, আমার পরিবার আছে, আমাদের জুড়ে নিয়েছে ওরা। তুই যে এত দূর ভেবেছিস, ভেবেছি মা, এইবার নিজেকে হারাতে চাই না। তুমি আর কতদিন লোকের বাড়ি ভাতের থালা ধোবে বলো তো, বাড়ির বাসন মাজবে? আমার ভালো লাগে না। এইবার তোমাকে সেই বাড়িগুলো থেকে ফিরিয়ে আনতে চাই। বাবা মাথা নিচু করে চুপ করে বসে, তারপরে ধীরে ধীরে মাথা তুলে বললেন, তুই দিল্লি যা, নিজের জন্য, আমাদের জন্য। এই লড়াইটা তোকে জিততেই হবে। আমি জিতবো বাবা, কারণ আমি কুয়াশা। সব অস্পষ্টতা আমি ভোরের আলোতে মিশিয়ে দিতে জানি। ট্যাক্সি থেকে ব্যাগ নিয়ে ধীরে ধীরে এয়ারপোর্টের প্রবেশপথে এগিয়ে যায় কুয়াশা। তার চোখে মুখে একটা অসম্ভব উচ্ছ্বাস, ঠোঁটে একটা তৃপ্তির হাসি। চোখ দুটো জানে আজকের পর এই শহরের সঙ্গে তার সম্পর্ক অন্যরকম হবে। ঠিক তখনই একজন সুদর্শন যুবক সামনে এসে দাঁড়ায়। হালকা দাড়ি, চোখে স্মার্ট চশমা, পাশে একটা ছোট্ট বাচ্চা ছেলে। কুয়াশা থেমে যায়, 2 সেকেন্ড তাকায়। তুই তুই সত্যি এলি? যুবকটি নিচু গলায় বলে, কি ভেবেছিলি আসবো না? আমি কিন্তু প্রথম থেকেই জানতাম তুই নির্দোষ, শুধু একটু সময় নিচ্ছিলাম বিশ্বাসটাকে আরো একবার তৈরি করতে। কুয়াশা ধীরে ধীরে এগিয়ে এসে জড়িয়ে ধরে সেই যুবককে। দূরে দাঁড়িয়ে থাকা বাচ্চা ছেলেটিও এগিয়ে আসে এবার। তুমি সত্যি আমাদের সঙ্গে যাচ্ছ কুয়াশাদি, দিল্লিতে? বাপন বলে। কুয়াশা হাত বাড়িয়ে বাপনকে কোলে নেয়। আরে যাই বা না যাই, তোর কথা আমি ভুলিনি সোনা। কেমন আছিস? দিদি নয়, পিসি বলবে। না, আমি দিদি বলবো। থাক না, ছেড়ে দাও না, ও যেটা বলে খুশি পাচ্ছে সেটাই থাক। আচ্ছা বলছি, তুমি আমাদের সঙ্গে থাকবে? আমি ভালো আছি। বাবা বলেছে তুমি নাকি আবার একদিন ফিরবে। ঠিক ফিরবে? তাদের পাশে জোরে মেট্রো এয়ারপোর্ট লাইন স্টেশনের বোর্ডে চিকমিক করছে লেখাটা। যুবক ব্যাগটা তুলে দিয়ে কুয়াশার পাশে দাঁড়ায়। চল এবার, প্লেনে উঠতে হবে তো, নতুন কিছু অপেক্ষা করছে তোর জন্য। আচ্ছা, আমি এখনো অবধি বিশ্বাস করতে পারছি না শ্রীতা মাঝে এমন করতে পারে। আমার কাছে সবকিছু ক্রমশ কেমন যেন ঝাপসা হয়ে আসছে। আচ্ছা তুই আমার একটা কথা বল, তুই সেদিন ওই বাড়িতে যাওয়ার পরে ঠিক কি হয়েছিল? শুধু এইটুকুই জানি যে যেটা আমি দেখেছি সেটা আমি তোকে বলতে পারবো না প্রসেনদা। আচ্ছা খুনটা কি শ্রীতা আমার প্রেমিকই ওকে করলো? মানে ওই রঘু যে ওই দিন ওই বাড়িতে ঢুকেছিল জানলার দিক থেকে চাবি ব্যবহার করে? নেশা করা ওর অভ্যাস, এক সময় আমার বাড়িতে মালির কাজ করত। কিন্তু সেই রাতে কি শ্রীতমা ওর সঙ্গে শুধু নাকি একাধিক লোকের সঙ্গে? আমার ভাবতে গেলে ঘেন্না লাগছে। আমি ইন্সপেক্টর অরিন্দমকে বলে দিয়েছি এই কেসকে সম্পূর্ণ ক্লোজ করে দিতে। এটা সম্পূর্ণভাবে স্পষ্ট যে আমার স্ত্রী একাধিক লোকের সঙ্গে বিছানা শেয়ার করত, পরকিয়া করত, শরীর বিক্রি করত আমাকে না পেয়ে। যাই হোক, সেই রাতে শ্রীতমার সঙ্গে যাই হয়ে থাক না কেন, ও একজনের সঙ্গে না, অনেকজনের সঙ্গে ছিল। তুই অন্তত দেখেছিস ওরা 2 জন ছিল। হ্যাঁ, ওই রঘুই খুন করেছে ওকে। সিসিটিভি ফুটেজে দেখাই যাচ্ছে পালাচ্ছে রঘু। আসলে কাজের মেয়েটা সব দেখেছিল জানিস, পুলিশের কাছে সাক্ষ্য দিয়েছে। তোর নাম প্রথমে সন্দেহভাজনের তালিকায় এলো, কারণ তুই শেষবার তোকে দেখা গিয়েছিল ক্যামেরাতে। তারপর প্রমাণ হলো তোর কোনো দোষই নেই। আমি তাহলে মুক্ত? অবশ্যই মুক্ত। তুই মুক্ত ছিলিস, আছিস, থাকবি। আমার কুয়াশা সেই মেঘের মতো যাকে আকাশ কখনো আটকে রাখতে পারে না। শুধু কিছুদিন ঘন হয়েছিলি, আজ আবার ছড়িয়ে পড়ছিস নিজের আকাশে। কুয়াশা জানলার কাছে ভর দিয়ে চুপচাপ বসে থাকে। পাশের আসনে বাপন ঘুমিয়ে পড়েছে। যুবকটি তাকে ছোট্ট করে একটা পাতলা চাদর দিয়ে ঢেকে দিয়েছে। কুয়াশা আবার চুপচাপ লিখতে শুরু করে। বাপন তার বাবা অর্থাৎ প্রসেনদাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসত সে। প্রসেনদা যখন ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করলো তখন খুব রাগ হয়েছিল কুয়াশার। তখন কুয়াশার বয়স নিতান্ত 10 কি 11। প্রথম মাসিকের তলপেটের যন্ত্রণার সময়ে বাপনের বাবা অর্থাৎ প্রসেনদা ওকে প্যাড কিনে দিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে স্কার্টে রক্ত লেগে গিয়েছিল। এরপর যখন সে বুঝতে পারলো সে যুবতী হচ্ছে, তখন তার শরীরের প্রত্যেকটা খাঁচায়, প্রত্যেকটা অংশে প্রসেনদার ছোঁয়া অনুভব করতো সে। মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল তার, যেই দিন প্রথম দেখেছিল
প্রসেনদার এত ভালোবাসার স্ত্রী পরকিয়া করে, এক এক রাতে এক এক ছেলের সঙ্গে বিছানায় শুয়ে থাকে। এদিকে প্রসেনদা ভালোবাসায় পাগল, কি করবে ঠিক বুঝেই উঠতে পারে না। এমন সময় ভগবান যেন পথটা নিজেই দেখিয়ে দিয়েছিলেন। আচ্ছা, সেই দিন যদি সেই প্রেমিককে সে না দেখত, তাহলে তোর মাথায় এসব কখনো আসতোই না। ব্যাগটাকে পাশে রেখে প্রসেনের কাঁধে মাথা রাখে কুয়াশা। প্রসেন কিছুটা অবাক হয়ে গেলেও তারপরে নিজেও কুয়াশার গালে আলতো হাতে স্পর্শ করে। পড়াশোনার জন্য কুয়াশাকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব প্রসেন নিজেই নিয়েছে। সে বলেছিল, আমি চাই না আমার স্ত্রীর জন্য তোর পড়াশোনা নষ্ট হোক। তাছাড়া আমিও এই নোংরা শহরে আমার ছেলেকে আর এক দণ্ড রাখতে চাই না। আমার শ্বশুর শাশুড়ি কেউ মৃত মেয়ের মুখটা দেখতে চায়নি ওদের। হালকা শীত পড়েছে, বারান্দা জানলা খোলা, বাইরে লালচে আলো, ট্রাফিকের শব্দ ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে, ঘরের ভেতর আলো নিভু নিভু। কুয়াশা একটা মোটা চাদর জড়িয়ে বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। প্রসেন চুপচাপ ওর পাশে। এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস, ঠান্ডা লাগছে না? ভালোই লাগছে, একরকম নিঃশব্দ হালকা কাঁপুনির রাত, অনেকদিন পাইনি। কলকাতার চেঁচামেচি আর গুজবের বাইরে এসে শ্বাস নিতে পারছি। প্রসেন উঠে এসে পাশে দাঁড়ায়। তুই অনেক বড় হয়ে গেছিস কুয়াশা, ছোটবেলা সেই চুপচাপ মেয়েটা, এখন তোর চোখে আগুন, গলার সাহস। কিন্তু জানিস তুই আমার জন্য কতটা? জানি না, এখন বুঝতে পারছি। তুমি যাতে দুঃখ না পাও তাই। প্রথম প্রসেন কুয়াশাকে নিজের কাছে টেনে নিল। কুয়াশার চোখে মুখে অদ্ভুত একটা দীপ্তি। প্রথম যখন বুঝেছিলাম আমি মেয়ে হয়ে উঠেছি, শরীরের রক্ত অসম্ভব ব্যথা, তোর প্যাড কিনে এনে দেওয়া, স্কুল থেকে ফেরা, তখন আমার কাছে তুই অনেক কিছু ছিলি প্রসেনদা, অনেক কিছু। তোকে ভালো লাগতো, কিন্তু তুই জানতিস না যেই নারীকে তুই চেয়েছিস সে তোকে ধ্বংস করছে। প্রতি রাতে এক একজনের সঙ্গে। আমি দেখেছি প্রসেনদা, আমি সব দেখেছি, কিন্তু সহ্য করতে পারিনি। প্রসেন হঠাৎ একটা ধাক্কা খায়, বলে, তুই ফিসফিস করে কিছু বলছিস? না না, আমি কিচ্ছু বলছি না। আমি চেয়েছিলাম প্রমাণ হোক যে আমি নির্দোষ। আমি চেয়েছিলাম প্রমাণ হোক বৌদি একাধিক জনের সঙ্গে বিছানা শেয়ার করে। আমি জানতাম ওর প্রেমিক সেই দিন আসবে। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম। শেষ ছুরির ছোঁয়াটা তো রঘুর কাছেই লেগেছিল বৌদির গলায়। প্রসেন স্তব্ধ হয়ে থাকে। কুয়াশা মনে হচ্ছে ফিসফিস করে কি যেন বিড়বিড় করছে, কিন্তু প্রসেন সেটা অনুভব করলেও প্রকাশ করতে পারছে না। প্রসেন বলল, তুই তো খুনটা করিসনি। কিন্তু 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 কি? আমি খুন করিনি, কিন্তু আমি জানতাম ওরা মরবে। আমি চেয়েছিলাম ও যেন মরে, কারণ আমি জানতাম ও তোমাকে শেষ করে দিচ্ছে প্রসেনদা। আর আমি চুপচাপ সহ্য করছি। আমি তোমায় ভালোবাসি ছোটবেলা থেকে, সেই ছোট্টবেলা থেকে। প্রথম মাসিকের রক্ত ভেজা শরীর থেকে শুরু করে প্রথম শরীরে চেনার উত্তাপ জুড়ে তুমিই শুধু। প্রসেন তাকিয়ে আছে কুয়াশার দিকে। প্রসেন বলে, তুই জানিস না তুই আমার কাছে কি ছিলি। আমি শুধু একটা ভালোবাসাহীন জীবনের কাঠামো ছিলাম, তুই আমাকে নতুন করে গড়ে দিয়েছিস রে। আমি জানি তোমার ক্ষতি যে করেছে সে শাস্তি না পেলে আমি নিজেকে ক্ষমা করতে পারতাম না। এখন আমি চাই তুমি খুব ভালো থাকো, তুমি সুখে থাকো, শান্তিতে থাকো। হঠাৎ করে একটা দমকা হাওয়া এসে কুয়াশার এলো চুলগুলোকে উড়িয়ে দিল। বাপন ঘুমোচ্ছিল, সে যেন হঠাৎ করে নড়ে উঠতেই এগিয়ে গেল প্রসেন। বাপনের গায়ে চাদরটা জড়িয়ে দিয়ে বলল, ছেলেটা যেন এমন না হয়। না না, তা কেন হবে? আমি জানি আমি যা করেছি সেটা আইন নয়, সমাজ নয়, ধর্ম নয়, তবে আমার কাছে সেটা ন্যায়বোধ। আমি ভালোবাসি, আমি ভয় পাই, আমি লড়ি, কারণ আমি একজন নারী। আমি কুয়াশা, ঘন জলীয় বাষ্প বা ধোঁয়াচ্ছন্ন অবস্থা যা বাতাসে ঝুলে থাকে ও দৃশ্যমান্যতা কমিয়ে দেয়। কেমন লেগেছে আজকের গল্প? কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং
আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।